আলিপুর সেন্ট্রাল জেল, যা বর্তমানে আলিপুর জেল মিউজিয়াম নামে পরিচিত। কলকাতা আলিপুরে অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থান। 1906 সালে আদিগঙ্গার পাড়ে এই জেলটি প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ শাসনকালে এটি স্বাধীনতা সংগ্রামীদের বন্দী রাখার জন্য ব্যবহৃত হতো। নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহরু ও বিধানচন্দ্র রায় সহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব এখানে বন্দী ছিলেন। 2019 সালের 20 ফেব্রুয়ারি আলিপুরের এই জেলটি আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায় এবং বন্দীদের বারুইপুর সংশোধনাগারে স্থানান্তরিত করা হয়। এরপর রাজ্য সরকার জেলটিকে মিউজিয়ামে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেয়। 2022 সালের সেপ্টেম্বরে আলিপুর জেল মিউজিয়াম জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই আলিপুর জেল মিউজিয়ামের ভিডিওটা দিয়ে শুরু হলো আমাদের নতুন একটা সিরিজ। হ্যাঁ, নতুন একটা সিরিজ। কি সেই সিরিজটা, এটা গেস করতে হবে আপনাদেরকে। আমাদের বাড়ি থেকে খুব সহজভাবেই সেকেন্ড ব্রিজ ক্রস করে আলিপুর দিয়ে আমরা চলে এসেছিলাম। আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে যতীন দাস পার্কে নেবে, সেখান থেকে হাজরার অটোতে উঠবেন, আর সেখান থেকে একটুখানি হাঁটা। আর যদি ট্রেনে আসেন হাওড়া বা শিয়ালদা এসে হাজরার যে কোনো বাসে উঠে আপনারা সেখান থেকে হেঁটে বা অটোতে চলে আসতে পারবেন। খুব সুন্দর বাইক পার্কিং, কার পার্কিং এর জায়গা রয়েছে। বাইক পার্কিং 20 টাকা আর 4 হুইলার 40 টাকা। চলুন, পৌঁছে গেছি আলিপুর জেল মিউজিয়ামে। এখানে ঢোকার প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা পার হেড, আর যদি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখেন তাহলে 100 টাকা পার হেড। কারাগারের এই বিশাল গেটটা দিয়ে ঢুকেই বাঁদিকে হচ্ছে টিকিট কাউন্টার। সেখানে আপনারা টিকিট কেটে নেবেন, আর সেখানে হবে আপনাদের ব্যাগ চেকিং। আর যদি ব্যাগ রাখতে হয় সেখানেই রাখতে হবে আপনাদের। এই টিকিট কাউন্টারের পাশেই সুবিনিয়ার শপও আছে, আপনারা চাইলে এখান থেকে কিছু কিনতেও পারেন। মিউজিয়ামে ঢুকেই প্রথমেই আপনাকে স্বাগত জানাবে এক সারি ফুল। কি সুন্দর মেনটেন করা ফুলের গাছগুলো দেখুন। আর বাদিকে তাকালেই দেখতে পাবেন শহীদ মিনার, আমাদের বীর শহীদদের আত্মার উদ্দেশ্যে তৈরি করা এই শহীদ মিনার। যখন প্ল্যানটা করেছিলাম ভাবিনি যে মিউজিয়ামটা এতটা বড় হবে। এখানে কিন্তু আপনারা আসলে হাতে বেশ খানিকটা সময় নিয়ে আসবেন, অনেকটা বড় জায়গা। একটুখানি এগিয়ে ডান দিকে এই পুরনো গুদামঘর। এটাকে এখন এক্সিবিশন হল টাইপের করে দিয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন আর্টিস্টদের এক্সিবিশন এখানে হয়ে থাকে। আমরা যখন গেছিলাম তখন আর্টিস্ট গোপাল ঘোষের একটা এক্সিবিশন এখানে চলছিল, তো আমরা অল্প সময় দিয়ে এটা একটুখানি ঘুরে দেখে নিয়েছিলাম। এই এক্সিবিশন হলের পিছন দিকেই হচ্ছে তাঁতিকল। আমরা যখন গেছিলাম ওটা রিনোভেশনের কাজের জন্য বন্ধ ছিল, তো আপনারা গেলে অবশ্যই সেখানটা দেখে নেবেন। এক্সিবিশন হল থেকে বেরিয়ে আমরা চলে এসেছি 1 আর 2 নম্বর সেলে। এই যে সেলগুলো, এটা হচ্ছে সাধারণ কক্ষ। এখানে এক একটা সেলে 50 জনের মতন বন্দীদেরকে রাখা হতো। নিজেরাই একবার ভেবে দেখো যে এই ছোট ছোট সেল, তার মধ্যে নাকি 50 জন বন্দীদেরকে রাখা হতো। কতটা অস্বাস্থ্যকর, কতটা কষ্টদায়ক এই জিনিসটা।
1 আর 2 নম্বর সেল থেকে বেরিয়ে তারই ঠিক পিছন দিকে আমরা চলে এসেছি 3 নম্বর ওয়ার্ডে। চলুন এবার আমরা দেখে নিই মুক্তিযোদ্ধাদের জেলেতে একটা করে দিন কিভাবে কাটতো। জেলের মধ্যে দিন শুরু হতো মাথা গণনা দিয়ে এবং দিন শেষ হতো আবার মাথা গণনা দিয়ে। ব্রিটিশ শাসনাধীন জেলখানা কয়েদিদের থাকার জন্য একদমই অনুপযুক্ত ছিল। কারাগারের প্রধান নিয়ন্ত্রকের নির্দেশে বন্দীরা অপমান ও শারীরিক নির্যাতনের শিকার হতো। মুক্তিযোদ্ধাদের প্রতিটি মুহূর্ত প্রহরীর সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হতো। মুক্তিযোদ্ধাদের প্রতি একমাত্র সহানুভূতিশীল ছিলেন জেলের তাদেরই নিজের সহযোদ্ধারা। তাদের অনুভূতি ভাগ করে নেওয়া একমাত্র জায়গা ছিল এই রাতের ওয়ার্ড। এই 4 নম্বর ওয়ার্ডে এমনই একটি দিন ও রাত পুনরায় তৈরি করা হয়েছে এবং দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। এখানে প্রহরীর সতর্ক দৃষ্টির সামনে একজন বন্দী অন্য সহবন্দীর জন্য নাপিত হয়ে কাজ করছে। একজন বন্দী জেলের ওয়ার্ডের ধুলো নিজেই মুছে ফেলছেন, আর একজন কাপড় ধোয়ায় ব্যস্ত। কারাগারে থাকতে থাকতে মুক্তিযোদ্ধারা যেরকম একে অপরের বন্ধু হয়ে উঠেছিলেন, কেউ কেউ ডাক্তারের ভূমিকাও পালন করতেন, কারণ কারোর শরীর খারাপ হলে তাদের নিজেদেরকে সুস্থ করে তুলতে হতো। আজও 4 দেওয়ালে কান পাতলে শোনা যায় ব্রিটিশ শাসন মুক্ত করার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির আওয়াজ। এরপরে আমরা চলে গেছিলাম পুলিশ মিউজিয়ামে। স্বাধীনতা আমরা কিন্তু একদিনে পাইনি, তার পিছনে ছিল আমাদের মুক্তিযোদ্ধাদের প্রচুর পরিকল্পনা এবং ষড়যন্ত্র। আর এই পরিকল্পনার মাঝখানে অনেক সময় কিন্তু অনেক বাধা তাদেরকে মুখোমুখি হতে হয়েছে। কিছু কিছু পরিকল্পনা যেরকম ভেস্তে গেছে শুধুমাত্র ইংরেজদের কৌশলে, আবার কিছু কিছু ভেস্তে গেছিল তাদের ভাগ্যের পরিহাসে। এই পরিকল্পনাগুলোর প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো বিভিন্ন রকম বন্দুক, কার্তুজ, বোমা, আর সেইগুলোকেই সংগ্রহ করে রাখা রয়েছে এই পুলিশ মিউজিয়ামে। এইখানে প্রত্যেকটা অস্ত্রের সাথে আপনারা তার বিবরণ পাবেন এবং সেটি কোনখানে কোন ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল সেই ইতিহাসটাও এখানে দেখতে পাবেন।
আমাদের যোদ্ধারা যেরকম আগ্নেয়াস্ত্র, বুদ্ধি, কৌশল দিয়ে আমাদেরকে স্বাধীনতা লাভ করানোর চেষ্টা করেছেন, কিছু মহান ব্যক্তিত্ব চেষ্টা করেছেন তার কলমের মাধ্যমে, আর তাদের মধ্যেই অন্যতম হচ্ছে কাজী নজরুল ইসলাম। আমাদের পরের গন্তব্য তাই নজরুল কক্ষ। তার কলমের মধ্যে দিয়ে আনা বিপ্লবের এই চেষ্টা ইংরেজদের কিন্তু চোখ এড়ায়নি, তাই তাকেও কিন্তু কারাগারে বন্দী হয়ে থাকতে হয়েছিল। এই লাল ইটের ইতিহাস দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ারটা একসময় ব্যবহার করা হতো জেলের বন্দীদের উপর ভালোভাবে নজরদারি করার জন্যে। এই ওয়াচ টাওয়ারটা জেলের একদম মিডল পোর্শনে, আর এখান থেকে ইংরেজরা তাই খুব সহজভাবেই বিভিন্ন কক্ষের উপর নজর রাখতে পারত। এই ওয়াচ টাওয়ারটাকেই এখন মডিফাই করে আন্দামানে সেলুলার জেলে কিভাবে জীবনযাপন করতেন বন্দীরা সেটা তুলে ধরা হয়েছে। ওয়াচ টাওয়ার থেকে নামলেই আপনারা দেখতে পাবেন সেলুলার জেলের একটা মডেল। এরপরে আমরা চলে এসেছি নেহরু কক্ষে। এই নেহরু কক্ষেই, এই কারাগারেই আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তার জীবনের ৮০টি দিন এখানে কাটিয়ে গেছেন। আইন অমান্য আন্দোলনে যোগদান করার ফলস্বরূপ তাকে এখানে এই অস্বাস্থ্যকর পরিবেশে ৮০ দিন কাটাতে হয়। জওহরলাল নেহরুর কারাগারের এই সময়সীমার মধ্যে তার সাথে প্রায় দেখা করতে আসতেন তার কন্যা ইন্দিরা গান্ধী। এই গাছতলাতেই বসে তারা দুজনে কিছু সময় কাটাতেন। দুর্ভাগ্যবশত মেনটেনেন্সের কারণে অনেক সেলই আমরা দেখতে পাইনি, যেমন নেতাজি সেল, চিত্তরঞ্জন দাসের সেল, বিধানচন্দ্র রায়ের সেল, সবই মেনটেনেন্সের কারণে বন্ধ রাখা ছিল। বিশেষত যে কক্ষে বসে নেতাজি কলকাতার মেয়র হওয়ার জন্য পরিকল্পনা করেছিলেন সেই কক্ষটাই আমরা দেখতে পাইনি। ওটা দেখার জন্য কিন্তু আমাদেরকে আবার যেতেই হবে।
এবার আমরা চলে এসেছি ফাঁসি মঞ্চের সামনে। এই ফাঁসি মঞ্চেই আমাদের অনেক মুক্তিযোদ্ধারা মৃত্যুবরণ করেছেন এবং শহীদ হয়েছেন। এই ফাঁসি মঞ্চের সামনে যে লাল বাড়িটি দেখছেন, যখন ফাঁসি মঞ্চে কাউকে ফাঁসি দেওয়া হতো তখন এই বাড়িটির জানলা দিয়ে তাদের আরও সহযোদ্ধাদের সেটি দেখানো হতো। স্বচক্ষে সহযোদ্ধাদের এই ফাঁসি, এইটা দেখিয়ে ইংরেজরা চেষ্টা করতো তাদেরকে ভয় দেখানো। স্বাধীনতার জন্য লড়ার তাদের মনোবল ভাঙার চেষ্টা করতো এইভাবেই। ফাঁসি মঞ্চে মুক্তিযোদ্ধাদের তোলার আগে একদিন রাখা হতো এই নির্জন কক্ষে। এখানে চেষ্টা করা হতো তার শেষ ইচ্ছা পূরণ করার। এখান থেকে আমরা চলে যাই জেলের হসপিটালটি দেখতে। সেটাকে মডিফাই করে মিউজিয়াম করা হয়েছে। আলিপুর জেল মিউজিয়াম 5:30টার সময় বন্ধ হয়ে গেলেও আমরা আরও আধ ঘন্টা ওয়েট করলাম, আর 6টা থেকে দেখে নিলাম লাইট অ্যান্ড সাউন্ড শো। আপনারা আসলে অবশ্যই সেটাও দেখে নেবেন। যদিও ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই আপনার সাথে শেয়ার করতে পারলাম না। এই মিউজিয়ামের মধ্যে আউটসাইড ফুড কিন্তু অ্যালাউ নয়, কিন্তু এখানে একটা ক্যাফেও রয়েছে আর 2টো খাবারের দোকান রয়েছে। খাবারের দোকান 2টো একদম হসপিটালের দিকটাতে, আর ক্যাফেটা একদম ঢুকেই বাঁদিকে। তাহলে কবে যাচ্ছেন আলিপুর জেল মিউজিয়াম, স্বাধীনতার ইতিহাসকে একটু কাছে থেকে অনুভব করতে? আমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি নতুন হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, প্রশ্নটা তো করাই হলো না, তাহলে এইটা দিয়ে আমাদের কী সিরিজটা শুরু হলো জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টে।